আসসালামু আলাইকুম। ক্যাম্পের ভুবনে সবাইকে স্বাগত। ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশনাল। আমরা সেই সকল তরুণ বেকারদেরকেই যারা শিক্ষা জীবন শেষে বছরের পর বছর চাকরির পিছনে ঘুরছে, কিন্তু তাদের শিক্ষা ও দক্ষতা বর্তমান চাহিদার সাথে সমন্বিত না হওয়ার ফলে তারা চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত, তাদের জন্যই আমাদের এই ক্যাম্পের আয়োজন। ক্যাম্প কাজ করে মূলত এই শিক্ষিত তরুণদের আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠিত আরএনজি শিল্পে সম্পৃক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েই। কেন আরএনজি শিল্পে আমরা এই শিক্ষিত তরুণদের নিতে চাই, তার একমাত্র কারণ হলো আমাদের এই শিল্পের বিগত ৪৪ বছরের যে সাফল্য, সেই সাফল্যকে আরো ত্বরান্বিত করা, আরো বেগবান করার উদ্দেশ্য নিয়েই। আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য ডিসিপ্লিন এবং ডেডিকেশন দুটোই অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক একই মন্ত্রে উজ্জীবিত আমাদের এদেশের পোশাক শিল্প। কারণ আজ থেকে ৪৪ বছর পূর্বে যখন এই পোশাক শিল্পের জনক নুরুল কাদের খান এদেশেরই ১৩০ জন তরুণ তরুণী শিক্ষিতকে কোরিয়া থেকে ট্রেনিং করে নিয়ে এসেছিল এবং দেশ গার্মেন্টসের প্রতিষ্ঠা করেছিল, সেই সময়টা ছিল, অথবা সেই সময় দেশ গার্মেন্টসের প্রতিষ্ঠাতারা ছিল ঠিক স্রোতের প্রতিকূলে। আর আজকে ৪৪ বছরে সেই শিল্পই এদেশে শাখাপল্লব গজিয়ে তাদের আগমনের অবস্থান জানিয়ে দিয়েছে পুরো জাতিকে। এখন এই দেশে আমাদের ২০ কোটি যদি জনসংখ্যা ধরি, তার মধ্যে ১ কোটির উপরে জনবল এই শিল্পের সাথে সরাসরি সম্পৃক্ত। আর তাদের এই ডেডিকেশন এবং ডিসিপ্লিনের ফলেই সম্ভব হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক রপ্তানি আয়ের ৮৪% এই পোশাক শিল্প থেকেই আসে। এই একঝাঁক তরুণ তরুণী সেদিন দেশ গার্মেন্টসের যাত্রা শুরু করেছিল, আর তার ফলশ্রুতিতে ২০২২ সালে আমাদের এক্সপোর্ট হয়েছিল $46 বিলিয়ন, যা ছিল বৈদেশিক মুদ্রা অর্জনের ৮৪%। অথচ এই শিল্পের শ্রমিকদের অধিকাংশই নারী, প্রায় ৭০% নারী শ্রমিক এই শিল্পের সাথে জড়িত, যারা খুবই অল্প শিক্ষিত অথবা একেবারেই অশিক্ষিত। তাহলে কি করে সম্ভব হলো এত বড় সাফল্য ধরে রাখা? আমি শুধু কম্পেয়ার করছি না, বাট উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য সেই দিন আত্মসমর্পণ করেছিল এদেশেরই এক ঝাঁক তরুণ মুক্তিযোদ্ধার কাছে, যাদের অধিকাংশই ছিল একেবারে সমাজের নিম্ন মধ্যবিত্ত সাধারণ পরিবারের সন্তানেরা। অনেকেই ছিল অশিক্ষিত। অবশ্য তাদের সাথে ট্রেন্ড এবং শিক্ষিত কিছু সংখ্যক লোক ছিল, কিন্তু যোদ্ধা হিসেবে, মুক্তিযোদ্ধা হিসেবে তারা সেদিন সাফল্য অর্জন করার মতো যোগ্যতা কখনোই ছিল না। তারপরেও তারা জিতেছিল। তাদের সেদিন দুটো জিনিস ছিল, মনোবল, দেশপ্রেম, সেই সাথে ডেডিকেশন। এই ডেডিকেশন যদি না থাকতো, আত্মাহুতি দেওয়ার মতো প্রস্তুতি যদি না থাকতো, কখনোই বিশ্বের এত বড় একটা প্রশিক্ষিত সামরিক বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে মাত্র ৯ মাসে দেশটাকে স্বাধীন করা সম্ভব হয়েছিল। তার মূল মন্ত্রই ছিল মুক্তিযোদ্ধাদের সেদিনকার ডেডিকেশন। ঠিক তেমনি এই গার্মেন্টস শিল্পেও এই ৭০% নারী এবং অল্প শিক্ষিত অথবা অশিক্ষিত শ্রমিকদের দিয়েই এদেশের ৮৪% বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে শুধুমাত্র এই সকল শ্রমিক কর্মচারীদের ডিসিপ্লিন এবং ডেডিকেশনের মাধ্যমেই। প্রমাণ চান? তাহলে বলি, সেই ১৯৭৯ সাল থেকে যারা এই শিল্পের সাথে জড়িত ছিল, সেই দিন তারা, সেই সকল শ্রমিকেরা বা কর্মকর্তারা, কর্মচারীরা এমনও দেখেছি সপ্তাহে ৭ দিন কোনো রকম ছুটি ছাড়াই সকাল থেকে রাত ১০টা, আবার কখনো কখনো সারা রাত পর্যন্ত কাজ করত। তারা ছুটির কথা ভুলে যেত, এমনকি পরিবারের কথাও ভুলে যেত। তারা একটা গোল নিশ্চিত করত, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তারা দিন রাত পরিশ্রম করে ঠিক সময়ে মানসম্পন্ন শিপমেন্ট করার যোগ্যতা অর্জন করেছিল বলেই গার্মেন্টস শিল্পের আজকের এই সাফল্য। ধরুন না, কোভিডের সময় দেশের অধিকাংশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি সরকারি অফিস আদালত বন্ধ ছিল। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না। যারা জানেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দেই, কোভিডের সময় বাংলাদেশের পোশাক শিল্পের অধিকাংশই পোশাক কারখানাগুলো খোলা ছিল এবং সকল শ্রমিকেরা তখন এই কোভিডের ভয়কে উপেক্ষা করে প্রতিদিন কারখানায় কাজ করতে যেত। এদেশের ডাক্তার, নার্সদের যেভাবে ডিউটি করতে হয়েছিল কোভিডের সময়, আমাদের গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা, বোনেরা, এই শ্রমিকেরা সবাই সেদিন জীবনের মায়া উপেক্ষা করে দিন রাত কাজ করে শিপমেন্ট করেছিল এবং শিপমেন্টের পরিমাণটা
অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে আনুপাতিক হারে শিপমেন্টের পরিমাণটা বেশিই ছিল। তাহলে ভাবুন তো। আবার এমনও দেখা গেছে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সমস্ত শ্রমিকেরা ঢাকা ছেড়ে বিভিন্ন জেলায় চলে গেছে, আবার গার্মেন্টস খুলেছে, ডাক পেয়ে রাস্তাঘাটে সেদিন গাড়ি ছিল না, সেই সুদূর ময়মনসিংহ থেকে, গাজীপুর থেকে বা বিভিন্ন জেলা থেকে পায়ে হেঁটে ছেলে মেয়েরা ঢাকায় এসেছিল কাজে যোগদান করার জন্য, এবং তারা যোগদান করেছিল বলেই তারা সেদিন কোভিডের সময় প্রোডাকশনের পরিমাণ না কমে প্রোডাকশনের পরিমাণ বেড়েছিল, বেশি শিপমেন্ট করা সম্ভব ছিল। এই শিল্পের শ্রমিকরা যারা সেদিন জীবনের মায়া ত্যাগ করে কোভিডের ভয় উপেক্ষা করে পোশাক শিল্পে যে ভাবে তারা তাদের ডেডিকেশনের অথবা তাদের আন্তরিকতার প্রমাণ দিয়েছিলেন, সত্যি জাতি হিসাবে আমি বলবো পুরো বাঙালি জাতি সেই দিনের ডেডিকেশনের কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। কৃতজ্ঞ চেতে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি সেই সকল শ্রমিকদের যারা সেদিন জীবনের মায়া ত্যাগ করে কোভিডের ভয়কে উপেক্ষা করে পোশাক শিল্পে প্রতিনিয়ত কাজ করেছিল, এবং তাদের এই ডেডিকেশন, তাদের এই সিনসিয়ারিটি, তাদের এই ডিসিপ্লিন ছিল বলেই গার্মেন্টস শিল্প আজকে 44 বছরে এদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এদেশের জনসংখ্যার একটা বৃহৎ অংশই এই শিল্পের উপরে পুরোপুরি নির্ভরশীল, এবং আর একটা বৃহৎ অংশ ইনডাইরেক্টলি এই শিল্পের উপরই নির্ভরশীল, যার প্রমাণ এদেশের ব্যাংক, বিমা, পরিবহন থেকে শুরু করে ইভেন কি এগ্রিকালচার শিল্পের উৎপাদিত পণ্য এই শিল্পে কর্মরত শ্রমিকরাই কিনে থাকেন, এবং যার ফলে এদেশের কৃষক শ্রমিক যারা বিভিন্ন রকম কৃষিজাত পণ্য উৎপাদন করে থাকেন তাদের সঠিক মূল্য অথবা তারা বেচতে পারতেছে। আজকে যদি বাংলাদেশে গার্মেন্টস বন্ধ হয়ে যেত তাহলে এই এগ্রিকালচার শিল্প বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো, অথবা একটা বৃহৎ অংশ কৃষক তাদের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিত বলে আমার সন্দেহ হচ্ছে না। আমি বিশ্বাস করি এদেশের এই গার্মেন্টস শিল্পের শ্রমিকেরা এই দেশে শুধুমাত্র গার্মেন্টস উৎপাদন করেই ক্ষান্ত হন নাই, তাদের অর্জিত অর্থ এদেশের শিল্প কারখানায় অন্যান্য আনুষঙ্গিক পারিবারিক জিনিসপত্র উৎপাদন করে যেটা বাজারজাত করা হয় সেটা কিনেও, অর্থাৎ তারা পয়সাটা কিন্তু ধরে রাখেন না, তারা অনেক পয়সা ইনকাম করেন। যে পয়সাটা তারা ইনকাম করেন তারা গেলে দেখা যাবে তারা অনেক বেশি পরিমাণ টাকা ইনকাম করা সত্ত্বেও তাদের সঞ্চয় কিন্তু অনেক বেশি না। সে ব্যাপারে আমরা আরেকটা ভিডিওতে বলবো। আমাদের বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের শিল্প মালিক সমূহের সমন্বিতভাবে, পোশাক শিল্প মালিক সমূহের সমন্বিতভাবে এমন একটা পরিস্থিতির উদ্ভব করা উচিত যাতে একজন শ্রমিক কাজের শেষে, দিনের শেষে যখন সে অবসরে যাবেন, একটা বড় ধরনের সুরক্ষা অ্যামাউন্ট পরিমাণ সম্পদ বা টাকা সঞ্চিত থাকেন, যার ফলে সে তার বাদবাকি জীবন কাটাতে পারেন। তাই আবারও সেই সকল শ্রমিকদের সশ্রদ্ধ সালাম জানিয়ে বলতে পারি এদেশের পোশাক শ্রমিকের ডেডিকেশনের ফলেই দেশ ও জাতি আজকে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যারা আমরা বিশ্বে আমরা উন্নতশীল জাতি হওয়ার পথে পা রাখছি, এবং আমরা আশা করছি অদূর ভবিষ্যতে এই শিল্পের অবদানের ফলেই বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। ধন্যবাদ সবাইকে।